আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। অনেক দিনের একটা ইচ্ছে ছিল কুমিল্লার শালবন বৌদ্ধবিহারটা একটু ঘুরে আসব। আমি যেহেতু ফেনী থাকি, আর ফেনী থেকে কুমিল্লার শালবন বিহার বেশি একটা দূরে না। তারপরেও কেন জানি যাওয়া হচ্ছিল না। যেহেতু মাদ্রাসায় থাকি, মাদ্রাসায় ক্লাস চলাকালীন অবস্থায় কোথাও ঘুরতে যাওয়াটা ঠিক না। এজন্যই মূলত যাওয়া হচ্ছিল না। যাই হোক, বারবার চিন্তা করতেছিলাম যে কখন একটা বন্ধ পাবো, কখন একটা ছুটি পাবো, আর শালবন বিহারটা একটু ঘুরে আসবো। তো যাই হোক, এখন যেহেতু মাদ্রাসার বার্ষিক পরীক্ষার সময়, বার্ষিক পরীক্ষার খেয়ার শুরু হয়ে গেছে। এখন আর ক্লাস নেই, পোলাপান বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। এই সুযোগেই ভাবলাম একটু, অনেক দিনের স্বপ্ন, শালবন বিহারটা একটু ঘুরে আসবো। যেই ভাবনা সেই কাজ। আমি আমাদের মাদ্রাসার মুফতি ইব্রাহিম সাহেবকে সঙ্গে নিয়ে ঢাকা চট্টগ্রামের মহাসড়ক ধরে আমি শালবন বিহারের উদ্দেশ্যে রওনা করে দিলাম। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়েই কুমিল্লার যে ময়নামতি রুটটা আছে, অর্থাৎ যে দিক দিয়ে শালবন বিহার যেতে হয়, আমরা সেই রুট ধরে রওনা করে দিলাম। তো কতক্ষণই পাবে ময়নামতি রুট দিয়ে যাওয়ার পরেই শালবন বিহারের যে রুট সেটা চিনতে পারতেছিলাম না। এই জন্য পাশে এক ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই শালবন বিহারের রুট কোনটা? भैया শালবন বিহার কে দিকে শালবন বিহার ওই রুটে। তো যাই হোক, ভাইয়ের দেখানো পথেই আমরা শালবন বিহারের উদ্দেশ্যে আবারও চলতে শুরু করলাম। চলতে চলতে আমরা দেখতে পারলাম যে কুমিল্লা ইউনিভার্সিটির যে বাসগুলো আছে, এই বাসগুলো আমরা যেই সময় আসছি, কেন জানি এই সময়ই কুমিল্লার যে ইউনিভার্সিটির যে বাসগুলো আছে, এই বাসগুলো আমরা সামনে পেলাম। তো যাই হোক, বাসগুলোকে পার হয়ে আমরা শালবন বিহারের একেবারে কাছাকাছি চলে আসলাম। তো যাই হোক, শালবন বিহারে ঢোকার আগেই আপনারা দেখবেন যে শালবন বিহারের গেটের পাশেই অনেকগুলো দোকান আছে, যে দোকানের মধ্যে বিভিন্ন ধরনের চকলেট, বাংলাদেশ এবং বাহিরের দেশেরও বিভিন্ন ধরনের চকলেট, এরপর আরও বিভিন্ন রকমের ঘর ডেকোরেশন করার জন্য যে সমস্ত বিষয়গুলো দরকার, এই সমস্ত জিনিসগুলো এখানে পাওয়া যায়। আপনারা যাদের প্রয়োজন হয় একটু দরদাম করে এখান থেকে কিনে নেবেন, কেননা এখানে দামটা একটু বেশি আমার কাছে মনে হয়। তো এখানে দরদাম করে যদি আপনারা কিনতে পারেন, আশা করছি ঠকবেন না। তো যাই হোক, বলতে বলতে আমরা একেবারে শালবন বিহারের গেটের কাছে চলে আসলাম। এখন আমরা আমাদের বাইকটাকে রেখে শালবন বিহারে ঢোকার জন্য, ভিতরে প্রবেশ করার জন্য আমরা টিকিট কাটবো। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা শালবন বিহারের টিকিট কেটে ফেললাম। এক একটা টিকিটের মূল্য নিয়েছে হচ্ছে 30 টাকা। তো এরপরেই আমরা শালবন বিহারের যে মূল গেট আছে, এই গেট দিয়ে ভিতরে ঢুকলাম। ঢোকার পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। এইখানে পাশে খুব সুন্দর করে শালবন বৌদ্ধ বিহারের যে নামটা আছে, এটা সুন্দর করে লিখে দিছে। আজকে আমরা আপনাদেরকে মোটামুটি শালবন বিহারের একটা সৌন্দর্য দেখাবো এবং শালবন বিহারের ইতিহাসটা একটু সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা করব। আশা করছি আজকের ভিডিওটা অত্যন্ত সুন্দর হবে। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, বারবার যে কথাটা বলি সেটা আজকেও বলতেছি, আমার চ্যানেলটা একেবারেই ছোট। যদি আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করেন, যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন। ভিডিও খারাপ যদি হয়েও থাকে, যদি খারাপও হয়, তারপরেও যদি ভালো কীভাবে করা যায় এই আমাদেরকে কমেন্টস করেন। হ্যাঁ, আমাদেরকে যদি একটু উৎসাহ দেন, উদ্দীপনা দেন, তাহলে হয়তো আপনাদের উৎসাহ নিয়ে আমাদের যেখানে ভুল ত্রুটি আছে সেগুলো শুধরিয়ে আমাদের চ্যানেলটাকে সামনের দিকে অগ্রসর করতে পারবো। এই জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক, এবার আমরা শালবন বৌদ্ধ বিহারের সংক্ষিপ্ত একটু ইতিহাসটা জেনে আসি। শালবন বৌদ্ধবিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। কুমিল্লা জেলার লালমাই ময়নামতি প্রত্নস্থলের অসংখ্য প্রাচীন স্থাপনাগুলোর একটি এই বৌদ্ধবিহার। এটি 1200 প্রত্নতাত্ত্বিক এলাকা হিসেবে চিহ্নিত। কুমিল্লার ময়নামতিতে খননকৃত সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে শালবন বিহার অন্যতম প্রধান। কোটবাড়িতে বার্ডের কাছে লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় এই বিহারটির অবস্থান। বিহারটির আশেপাশে একসময় শাল গজারের ঘন বন ছিল বলে এই বিহারটির নামকরণ হয়েছিল শালবন বিহার। ধারণা করা হয় যে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এই বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন। শালবন বিহারের 6টি নির্মাণ ও পুনর্নির্মাণ পর্বের কথা জানা যায়। খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর মধ্যে তৃতীয় পর্যায়ে কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ করা হয় ও বিহারটির সার্বিক সংস্কার হয় বলে অনুমান করা হয়। চতুর্থ ও পঞ্চম পর্যায়ের নির্মাণ কাজ ও সংস্কার কাজ সম্পন্ন হয় নবম ও দশম শতাব্দীতে। বিহারটি আকারে চৌকো ছিল। শালবন বিহারের প্রতিটি বাহু 167.7 মিটারের দীর্ঘ ছিল। বিহারের চারদিকের দেয়াল 5 মিটার পুরু ছিল। কক্ষগুলো বিহারের চারদিকের বেষ্টনী দেয়ালে পিট করে নির্মিত ছিল। বিহারে ঢোকা ও বের হওয়ার মাত্র একটি পথই ছিল। এ পথ বা দরজাটি উত্তর ব্লকের ঠিক মাঝামাঝি স্থানে রয়েছে। প্রতিটি কক্ষের মাঝে 1.5 মিটার চওড়া দেয়াল ছিল। বিহার অঙ্গনের ঠিক মাঝে ছিল কেন্দ্রীয় মন্দির। ইতিহাস থেকে জানা যায় বিহারের সর্বমোট 115টি কক্ষ ছিল। কক্ষের সামনে 8.5 ফুট চওড়া টানা বারান্দা ও তার শেষ প্রান্তে অনুচ্ছ দেয়াল ছিল। প্রতিটি কক্ষের দেয়ালে 3টি করে কুলুঙ্কি ছিল। শালবন বিহারের প্রত্নতাত্ত্বিক খনন করার পরে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে বিহারটির ধ্বংসাবশেষ থেকে 8টি তাম্রলিপি, প্রায় 400টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, অসংখ্য পোড়ামাটির ফলক বা টেরাকোটা, সিলমোহর, ব্রোঞ্জ ও মাটির মূর্তি পাওয়া গিয়েছে।
এগুলো বাংলাদেশের প্রাচীন প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের স্বাক্ষর বহন করে। বন্ধুরা, শালবন বিহার যে একটি ইতিহাস ঐতিহ্যের নাম, যদি সেটা আপনারা এখানে আসেন তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। যেদিকে তাকাবেন শুধু ইতিহাস আর ঐতিহ্য, কেমন যেন একটা পুরাতন ভাব আপনারা এখানে দেখতে পারবেন। প্রত্যেকটা দেয়াল যদি তাকান তাহলে অনেক আগের যে এটা তৈরি করা হয়েছে এটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, অনেক কিছু দেখলাম। তো বন্ধুরা, শালবন বিহারে ঘুরতে একটা কূপের দেখা পেলাম। তো কূপের একদম কাছাকাছি আমি গেলাম, যাওয়ার পরে দেখতে চাইলাম যে কূপের মধ্যে এখন পানি পাওয়া যায় কিনা। তো একদম ভিতর দিকে তাকিয়ে দেখলাম যে না, কূপের মধ্যে এখন আর পানি নাই। কিন্তু আমরা যারা দর্শনার্থী আছি, আমাদের যে অবহেলা কতটুকু, আমরা যে কতটা দায়িত্বকাণ্ড জ্ঞানহীন, সেটা এই কূপের মধ্যে তাকালেই বুঝতে পারবেন। দেখেন, এখানে কত রকমের ময়লা আবর্জনা আমাদের মতো দর্শনার্থী যারা আছে আমরা এখানে ফেলাইছি। তো এই সমস্ত দর্শনীয় স্থান যেগুলো আছে, এইগুলা আমরা যারা দর্শনার্থী আছি আমাদের উচিত এইগুলাকে সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে আমাদের ভূমিকা পালন করা। এগুলো অন্তত নোংরা না করা। আমরা যদি নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে না পারি, অত্যন্ত নোংরা না করা। এটার দিকে আমরা সবাই খেয়াল রাখা উচিত। তো যাই হোক, এভাবে অনেকক্ষণ ঘোরার পরে আমি যখন একবারে চলে আসবো, আসার পথেই আমি দেখতে পেলাম মাশাআল্লাহ অনেক সুন্দর কয়েকটা ফুলের বাগান। তো ভাবলাম যে কয়েকটা ফুলের বাগানের কয়েকটা শ্যুট নিয়ে নিই আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে কত রকমের ফুল। মোট কথা হচ্ছে, এখানে আপনারা আসার পরে এই ফুলগুলোর প্রেমে পড়ে যাবেন। আপনারা যদি চানও যে না দেখবো না, চলে যাব, আপনাদের দ্বারা এটা সম্ভব না। একবার মন চাইবে যে না, ফুলগুলো একটু দেখি, এখানে একটা ছবি তুলি, এটা আপনাদের মনে চাইবে। তো যাই হোক, এখানে ফুল ইত্যাদি দেখার পরে, ফুল-টুল দেখার পরে পাশেই, অর্থাৎ শালবন বিহার যে গেট আছে, এই গেটের অপোজিটেই একটা মাঠ আছে, সুন্দর একটা মাঠ। যারা বিশেষ করে পিকনিকে আসে, পিকনিকে আসার পরে পিকনিক স্পট হিসেবে এটাকে ব্যবহার করা হয় আমার যেটা মনে হচ্ছে। কারণ আমি এখানে অনেকগুলা পিকনিকের গাড়ি দেখলাম, যারা বিভিন্ন শিক্ষা সফরে আসছে, অনেক মাদ্রাসার স্টুডেন্টরা আসছে, অনেক মাদ্রাসা থেকে শিক্ষা সফরে আসছে। আবার এখানে অনেকেই দেখলাম যে না, শুধুমাত্র পিকনিকের উদ্দেশ্যে আসছে, অনেকে আছে এরকম। তো যাই হোক, এখানে অনেকগুলো পিকনিকের গাড়ি দেখতে পাচ্ছেন। এখানে যারা পিকনিকে আসছে তারা তাদের লোকেশন অনুযায়ী নাম ঠিকানা দিয়ে তারপরে এখানে ঘুরতে আসছে। শেষ পর্যায়ে আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা যারা প্রত্নতাত্ত্বিক বিষয় দেখতে অভ্যস্ত বা দেখতে যাদের ভালো লাগে, তারা যদি এখানে আসেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, জায়গাটা আপনাদের কাছে অত্যন্ত ভালো লাগবে। যারা বিশেষ করে প্রত্নতাত্ত্বিক বিষয়গুলা, আগের জিনিস দেখতে যাদের একটু ভালো লাগে, তারা যদি এখানে আসেন, আপনারা আশা করছি হতাশ হবেন না, আপনাদের কাছে ভালো লাগবে। তো আপনারা যদি এই জায়গাটাতে আসেন, আবারও বলছি, আপনারা এসে জায়গাটাকে নোংরা করবেন না। যতটুকু সম্ভব জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে একটু ভূমিকা পালন করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। জানি না ভিডিওটি কেমন হয়েছে, যেহেতু আমি নতুন ভিডিও বানাচ্ছি। আবারও বলছি, যদি ভিডিওতে কোনো কমতি থাকে তাহলে আপনারা কমেন্টস করবেন। আপনাদের কমেন্ট দেখে আমি চেষ্টা করব আমার ভিডিওটা আরেকটু কিভাবে ইমপ্রুভ করা যায়। আমি এটা সর্বদাই চেষ্টা করব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের দাহাক টিভি এই চ্যানেলটার সাথে থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।